মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা, হরমুজ প্রণয়কে ঘিরে অনিশ্চয়তা, লোহিত সাগরের নিরাপত্তা ঝুঁকি এবং বৈশ্বিক বাণিজ্য পথের নিরাপত্তা, এই প্রেক্ষাপটে নতুন করে আলোচনায় এসেছে একটি সম্ভাব্য সামুদ্রিক প্রতিরক্ষা জোট। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বাংলাদেশের নামও উঠে এসেছে। যদিও সরকারিভাবে বিভিন্নভাবে এই বিষয়ে ব্যাখ্যাও এসেছে, তবুও প্রশ্ন উঠছে এই উদ্যোগে বাংলাদেশের সম্পৃক্ততার অর্থ কি? এটি কি কেবল সমুদ্রপথের নিরাপত্তা নিশ্চিত করার একটি বহুপাক্ষিক উদ্যোগ, নাকি এর সঙ্গে জড়িয়ে আছে বৃহত্তর ভূ রাজনৈতিক সমীকরণ? এই সকল প্রশ্নের উত্তর খুঁজতে এই দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যা। আপনাদের সঙ্গে আছি আমি শারমিন ন্যান্সি। আজকের আলোচনার বিষয়ে আমরা নির্ধারণ করেছি সামুদ্রিক প্রতিরক্ষা জোটে বাংলাদেশ। আলোচনা এগিয়ে নিতে আমাদের সঙ্গে দুজন সম্মানিত অতিথি যুক্ত হয়েছেন। একে একে তাদেরকে পরিচয় করিয়ে দিতে চাই। আমার ডানে আছেন কমোডোর অবসর মোহাম্মদ আব্দুর রাজ্জাক, ভূ রাজনৈতিক বিশ্লেষক। আপনাকে স্বাগত আমাদের দেশ সন্ধ্যার আয়োজনে। তারপরে আছেন মেজর অবসর ডক্টর নাসিরউদ্দিন আহমেদ, নিরাপত্তা বিশ্লেষক। আপনাকেও স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। যেমনটি বলছিলাম যে মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার মধ্যে আসলে আরেকটি নতুন করে প্রসঙ্গ উঠেছে, সেটি হচ্ছে সামুদ্রিক প্রতিরক্ষা জোট, যেটির মধ্যে আসলে বাংলাদেশের নামও এসেছে। মেজর অবশ্য নাসিরউদ্দিন আহমেদ, আমি আপনাকে দিয়ে শুরু করতে চাই। প্রথমে আমি জানতে চাই, সৌদির সামুদ্রিক প্রতিরক্ষা জোটে বাংলাদেশের নাম কেন, এই উদ্যোগ, এর লক্ষ্য কি এবং ভূ রাজনৈতিক কারণ রয়েছে কিনা, কি বলবেন আপনি? ধন্যবাদ আপনাকে। প্রথাগতভাবে কিন্তু যে কোনো সেনাবাহিনী, বিশেষত বাংলাদেশ সেনাবাহিনী, মাতৃভূমি রক্ষার জন্য শপথবদ্ধ, অঙ্গীকারবদ্ধ এবং তাদের জীবন উৎসর্গ করার জন্য তারা মুখিয়ে আছে। কিন্তু এর বাইরে বাংলাদেশ সশস্ত্র বাহিনী, সেনা, নৌ, বিমান বাহিনী, তিন বাহিনীরই ডাক পড়ে বিশ্ব শান্তি রক্ষার জন্য, যেটা ওয়াইডলি আমরা সবাই জানি। কিন্তু যেটা আমাদের কম আলোচিত বা কম হয়েছে সেটা হলো সরাসরি যুদ্ধে অংশগ্রহণ, জাতিসংঘের ছায়াতল থেকে বের হয়ে। 1973 সালে প্রথম বাংলাদেশ থেকে সশস্ত্র বাহিনী, বাংলাদেশ মেডিকেল কোর যেটা সেনাবাহিনীর, তারা গিয়েছিল আরব ইসরায়েল যুদ্ধে। তারপর একটা দীর্ঘ বিরতির পরে 80 শতকে জাতিসংঘের অধীনে আমাদের শান্তিরক্ষী মিশন শুরু হয়। তারপর 90 সালে এসে যুদ্ধে প্রথম বাংলাদেশের সেনাবাহিনী যায়, সেটা হলো যেটা গালফ ওয়ার হয়েছিল, উপসাগরীয় যুদ্ধ। এটা বাংলাদেশে আমরা এটা অপারেশন মরুপ্রান্তর হিসেবে জানি, বিশ্ব পরিমণ্ডলে সেটা অপারেশন ডেজার্ট স্টর্ম হিসেবে জানি। সেখানে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর প্রায় 3000 সৈন্য গিয়েছিল। এটা ছিল সরাসরি প্রথম যুদ্ধে অংশগ্রহণ দেশের বাইরে। তারপরে একটা দীর্ঘ বিরতির পর এবার বাংলাদেশের একটা ডাক আসলো সরাসরি জাতিসংঘের বাইরে যেয়ে কোনো একটা সামরিক জোটে যুক্ত হওয়ার জন্য, যার উদ্যোগ নিয়েছে সৌদি আরব। তারা 50 বা 51টি দেশকে আহ্বান জানিয়েছিল, 40টি দেশ সেখানে সাড়া দিয়েছে। এর মধ্যে সৌদি আরব সহ 13টি দেশ তারা অঙ্গীকারবদ্ধ হয়েছে যে যেটা আরেকটা যে স্ট্রেইট আছে, একটা তো আমরা জানি হরমুজ প্রণালী, সেখান দিয়ে, এটা হলো সৌদি আরবের পূর্ব দিকে, সেখানে এখন যুদ্ধ পরিস্থিতির কারণে তেল এবং বাণিজ্য হচ্ছে না। আরেকটা স্টেট অফ আদিল বা যেটা মান্দেলেবাজ বলা হয়, সেখানে আছে। সেখানে বিশ্ব বাণিজ্যের প্রায় 10 থেকে 12% সেই দিক থেকে বাণিজ্যটা হয় এবং সেখান দিয়ে ঢুকতে পারলে একদিকে সৌদি আরবে যেতে পারে জাহাজগুলো, অন্যদিকে আফ্রিকার বিভিন্ন দেশে যেতে পারে। এবং আমরা জানি আফ্রিকাতেও যথেষ্ট মিনারেল রিসোর্সেস আছে। এটা যদি কোনো কারণে বন্ধ হয়ে যায়, এবং বন্ধ হওয়ার উপক্রমও হয়েছে, কারণ হুতি বিদ্রোহী যারা ইরানের সাথে সম্পৃক্ত এবং ইরানের ইন্ধনে যারা কাজ করে এবং তাদের কাছ থেকে সর্বরকম সহযোগিতা পেয়ে থাকে, তারা ইতোমধ্যে সেখানে কিন্তু সৌদি টার্গেট করে সৌদি জাহাজগুলোকে আক্রমণ করা শুরু করেছে। এই পরিপ্রেক্ষিতে সৌদি আরব এখন দুইটা ফ্রন্ট তাকে সামাল দিতে হবে। একটা হলো তার পূর্ব দিকে, আরেকটা হলো পশ্চিম দিকে, যেটা তার একার পক্ষে সম্ভব না। তাই এই নৌ একটা জোট করে সেটাকে বিশ্ব আঙ্গিকে রাখার যে একটা উদ্যোগ, সেই উদ্যোগে বাংলাদেশকে কাছে চেয়েছে এবং বাংলাদেশ সেখানে আপাত দৃষ্টিতে সাড়া দিয়েছে। এটাই আমাদের ধরে নিতে হবে এবং পত্রপত্রিকায় সেভাবে লেখা হয়েছে। এর বাইরে ফ্রান্সেরও কিন্তু একটা উদ্যোগ আছে যে একটা বৈশ্বিক নৌ জোট করে হরমুজ প্রণালী সহ সারা বিশ্বে যে যতগুলো আমাদের নৌ চলাচলের যতগুলো হুমকি আছে, নিরাপত্তার ঝুঁকি আছে, সেগুলো মোকাবেলা করার, সেটা এখন আলোচনা চলছে। ইউরোপিয়ান ইউনিয়নও এটা নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু সেটা বাস্তব রূপ লাভ করেনি। কিন্তু সৌদি আরব এগিয়ে গেছে, তারা 14টা দেশের একটা জোট করে অলরেডি অনেকখানি কথাবার্তা এটা এগিয়ে নিয়েছে। এখন বাংলাদেশ এখানে আসলে
যুক্ত না হয়ে তার কোনো অপশন ছিল না বিভিন্ন কারণে। প্রথমত সৌদি আরবের সাথে 90 সাল থেকে তো আমাদের একটা যোগাযোগ আছে। তারপর তারা সেখানে কিন্তু বিদেশি অনেক সৈন্যদেরকে তারা ওখানে নানাভাবে কাজে নিযুক্ত করে। সেটা পাকিস্তান, ওই মার্কেটটাকে পাকিস্তান দখল করেছে। পাকিস্তান ইতিমধ্যে আবার বিমান বাহিনীর সাথে একটা সংযুক্ত হয়েছে, সেখানে পাকিস্তানের বিমান সেনারা কাজ করছে, বিমানও গিয়েছে ওই জায়গাতে। সুতরাং এটা কিন্তু একটা নতুন মার্কেট, জব মার্কেট বলা যাবে। এটা একটা অর্থনৈতিক একটা সমীকরণ আছে এই জায়গার মধ্যে। সেনাবাহিনীর যতজন সদস্য যাবে, শুধু তারা যে বেতন আর ভাতা পাবে তাই না, তাদের ইন্স্যুরেন্স, তাদের আর্মস অ্যামুনিশন, তাদের পোশাক পরিচ্ছদ, ঝুঁকি ভাতা সবকিছু মিলে কিন্তু যথেষ্ট টাকা পয়সা বাংলাদেশে আসে, যেটা একটা বাংলাদেশের অর্থনীতির জন্য একটা আশীর্বাদ। এক। দুই নম্বর হলো যেটা, যে সেখানে আমাদের বিশাল একটা শ্রম বাজার আছে। আমাদের যে রেমিটেন্স ইনফ্লো, তার একটা সিংহভাগ আসে সৌদি আরব থেকে। এই মুহূর্তে আমাদের কিন্তু মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে শ্রমিক রপ্তানি বন্ধ। সুতরাং সৌদি আরবের এই একটা আহ্বানে যদি আমরা এই মুহূর্তে সাড়া না দিতাম বা আমরা সময় ক্ষেপণ করতাম, তাহলে যে আসন্ন একটা ভিজিট নিয়ে যে একটা উষ্ণ কথাবার্তা হচ্ছে, যে সৌদি প্রিন্স আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আহ্বান করেছেন, দাওয়াত দিয়েছেন যাওয়ার জন্য, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও তাকে এখানে আসার জন্য দাওয়াত করেছেন। এই যে একটা উষ্ণ সম্পর্ক তৈরির একটা ক্ষেত্র তৈরি হয়েছে এবং একটা যে কথাবার্তা চলছে, সেখানেও কিন্তু একটা প্রশ্নবোধক চিহ্ন চলে আসতো। দুই। তিন নম্বর হচ্ছে যেটা, যে আমাদের নৌবাহিনীকে আমাদের আধুনিক করার জন্য, আরো সক্ষমতা বাড়ানোর জন্য, সেটা স্যার আরো ভালো বলবেন, যত বেশি আন্তর্জাতিক পর্যায়ে আমাদের এক্সপোজার হবে, তত তাদের অভিজ্ঞতা সমৃদ্ধ হবে। শান্তিকালীন সময়ে জাহাজের দায়িত্ব পালন করা, বা একটা সৈনিকের একটা শীতকালীন প্রশিক্ষণের সময় ট্রেঞ্চে বসে একটা প্রশিক্ষণ লাভ করা, আর যখন লাইভ বুলেট আপনার দিকে আসছে, তখন সেটাকে মোকাবেলা করার কৌশল রপ্ত করা, দুইটার মধ্যে অনেক পার্থক্য। আমি নিজে যেহেতু 90 সালে যুদ্ধ করেছি, আমার চোখের সামনে আমি এখন কল্পনা করতে পারি যে স্কার্ট মিসাইল এবং প্যাট্রিয়ট মিসাইল একটা আরেকটাকে হিট করছে আকাশের মধ্যে, ভীষণ বড় আওয়াজ হচ্ছে, সাইরেন বাজছে, আমরা গ্যাস মাস্ক লাগিয়ে বসে আছি যে কোনো সময় কেমিক্যাল বা অ্যাটমিক কোনো অ্যাটাক হতে পারে। ওই অভিজ্ঞতাটুকু আসলে কোনো কাগজ কলম আর শান্তিকালীন সময় হবে না। ওই অভিজ্ঞতা সমৃদ্ধ হওয়ার একটা সুযোগ এসছে। তো সবকিছু আমি মনে করি যে এই মুহূর্তে একটা জোটের সাথে যুক্ত হয়ে বাংলাদেশও তার শক্তিমত্তার পরিচয় দিয়েছে, যে আমাদের নৌবাহিনীর এটা কিন্তু একটা স্বীকৃতিও বটে, যে আমাদের নৌবাহিনীর সেই সক্ষমতা অর্জিত হয়েছে বলে তারা তাদেরকে ডেকেছে, এমনি এমনি রাখেনি। তারপরে একটা যখন বৈশ্বিক জোট হবে, তখন বাংলাদেশের দিকে চোখ তুলে তাকাতে গেলেও কিন্তু একটু আমাদেরকে সমীহ করতে হবে। তবে এর মধ্যে প্রশ্ন থেকে যায় যে আমরা তো শুধু কি দিয়ে যাব, বিনিময়ে তো আমাদের কিছু পাওয়ার আছে। সেই পর্বে আমরা মনে পরবর্তীতে কথা বলতে পারি। জি ডক্টর নাসির, আপনাকে ধন্যবাদ। আমি আসলে কমোডোর রাজ্জাক আপনার কাছে জানতে চাই, আমরা তো আসলে দীর্ঘদিন ধরেই আসলে বাংলাদেশ দীর্ঘদিন ধরেই সবার সঙ্গে একটি বন্ধুত্বপূর্ণ পররাষ্ট্র নীতি আসলে অনুসরণ করে আসছে। এমন অবস্থায় কোনো সামুদ্রিক নিরাপত্তা উদ্যোগে অংশগ্রহণ দেশের কূটনৈতিক ভারসাম্য বা আঞ্চলিক সম্পর্ক এবং জাতীয় নিরাপত্তার উপর কী ধরনের প্রভাব ফেলতে পারে? ধন্যবাদ আপনাকে। এই যে মিলিটারি কোয়ালিশন বা মেরিটাইম অ্যালায়েন্স যেটা হচ্ছে, এটা অস্বাভাবিক কিছু না। এটা বিশ্বে ঘটে থাকে, বিভিন্ন দেশের মধ্যে এ ধরনের অ্যালায়েন্স হয়ে থাকে। বাট এই পার্টিকুলারলি এই ক্ষেত্রে, এই যুদ্ধের ক্ষেত্রে দেখতে হবে যে সৌদি আরব এই মুহূর্তে এই ইনিশিয়েটিভটা সৌদি আরবকে কেন নিতে হলো, লক্ষ্য না কেন নিতে হলো, প্রথম এটা হচ্ছে কারণ এই যুদ্ধটা শুরু করেছিল ইউএসএ অ্যান্ড ইসরায়েল এগেনস্ট ইরান। তো তিনটা পার্টি ছিল এখানে প্রাইমারিলি, ইউএসএ, ইসরায়েল অ্যান্ড ইরান। তো যুদ্ধটা যখন চলেছে অ্যারাউন্ড 4 উইকস, ইউএসএ এবং ইসরায়েল সাইমultaneously এবং তারা যুদ্ধটা করলে ইরাকের এগেনস্টে, একসময় দেখা গেল যে ইসরায়েল আস্তে এখান থেকে সরে গেল, সাইডলাইনে চলে গেল। সাইডলাইনে চলে যে ইউএসএ অ্যান্ড ইরান ওয়াজ ফাইটিং। মাঝে আবার পাকিস্তানের মিডিয়েশন আসলো, আর প্রেসিডেন্ট ট্রাম্প বিভিন্ন সময় সিজফায়ার ঘোষণা করলেন, সিজফায়ার ব্রেক করলেন। তারপর আমরা দেখেছি 20 পয়েন্টস ডিমান্ডের উপরে ইসলামাবাদ এমইউ সাইন করেছেন ইউএস প্রেসিডেন্ট ট্রাম্প, ইউএস প্রেসিডেন্ট অ্যান্ড ইরানিয়ান প্রেসিডেন্ট। সেটা আবার ব্রেক হয়ে গেল। অ্যাগেন ফুল স্কেল ওয়ার বিটুইন ইউএসএ অ্যান্ড ইরান, এভাবে চলতে থাকলো। তো এক পর্যায়ে দেখা গেল আবার সিজফায়ার ঘোষণা করলো এই ইউএসএ ইরানের সাথে। সো এই যে ব্যাক অ্যান্ড ফোর্থ, এই বিষয়টার মধ্যে
হঠাৎ করে দেখা গেল কি যে সৌদি আরব কিন্তু সোফার বা অন্যান্য মিডল ইস্ট কান্ট্রিজগুলো জিসিসি কান্ট্রিজ যেগুলো আছে তারা চেষ্টা করেছে অ্যাক্টিভলি ইনভলভ না হওয়ার ব্যাপারে। তো পারহ্যাপস 13 জুলাইয়ের দিকে ইউএসএ এবং সৌদি আরব জয়েন্ট স্ট্রাইক করলো ইরাকে ইরানিয়ান টার্গেটের উপরে, যেখানে ইরানিয়ান অ্যাডভাইজার্স ওয়্যার দেয়ার এবং আইআরজিসির 4 জন মেম্বার ওখানে দে ওয়ার কিল্ড। এই পর্যায়ে এসে হুথি কি করলো, রেড সিতে বাবুল মানদেবে তারা সৌদি আরবের ব্লকেট ঘোষণা করলো যে সৌদি কোনো জাহাজকে এই বাবুল মানদেব স্ট্রেইট দিয়ে পাস করতে দিবে না। তো এই কনটেক্সটে তখন কিন্তু সৌদি যে তেলবাহী জাহাজ যেগুলো আছে বা অন্যান্য জাহাজগুলো আছে তারা বাবেল মানদেব ক্রস না করে তারা সুয়েজ ক্যানাল হয়ে আফ্রিকা ঘুরে কেপ অফ গুড হোপ বিগ ডিটোর নিয়ে তারা দ্য শিপিং ওয়াজ মুভিং। জি। তো এই পর্যায়ে দেখা গেল যে 30শে জুলাই যে ঘোষণাটা আসছে যে এখানে সৌদি আরবে একটা মিটিং হয়েছে, সেখানে 51টা দেশকে ইনভাইট করা হয়েছিল এবং 43টা দেশ রেসপন্ড করেছে ইনক্লুডিং ইউরোপিয়ান ইউনিয়ন। এই 43টা দেশের ভিতরে 14টা দেশ ম্যারিটাইম অ্যালায়েন্সে তারা যোগ দিয়েছে। এই 14টা দেশের ভিতরে আমি যদি দেখি নেভাল ক্যাপাসিটির কথা যদি আমি চিন্তা করি, তাহলে তুরস্ক, সৌদি আরব, ইজিপ্ট টু সাম এক্সটেন্ট অ্যান্ড বাংলাদেশ, এরকম পাকিস্তান, এই কয়টা দেশ ছাড়া বাকিদের কিন্তু নেভাল ক্যাপাসিটি বলতে তেমন সিগনিফিক্যান্ট কিছু নাই। তো সে এক্ষেত্রে আর বাকি যে পাকিস্তান বা বাংলাদেশ বা ইজিপ্ট ইজ ভেরি ক্লোজ টু রেড সি, ওরা আছে, বাট ডিস্ট্যান্ট ওয়াটারে যেগুলো আছে বাংলাদেশ পাকিস্তান এরকম দেশ যেগুলো আছে তাদেরকে এত লং ডিস্টেন্সে অপারেট করতে গেলে দে হ্যাভ টু হ্যাভ এ ভেরি স্ট্রং লজিস্টিক বেস। তো ওখানে জিবুতিকে নেওয়া হয়েছে এই অ্যালায়েন্সের ভিতরে। জিবুতি রেড সির কোস্টে একটা দেশ। ইন্টারেস্টিংলি জিবুতির ওখানে চাইনিজ নেভাল বেজ আছে, ইউএস নেভাল বেজ আছে, ইটালিয়ান নেভাল বেজ আছে এবং ইউরোপিয়ান অনেক দেশের নেভাল বেজ আছে। তো জিবুতির যে নেভাল ফ্যাসিলিটিস যেগুলো আছে ওদের নিজস্ব যেটা ফ্যাসিলিটি আছে সেটা হয়তো তাদেরকে লজিস্টিক সাপোর্টটা দিতে পারে, আর একটা হচ্ছে যে সৌদি আরবের নিজস্ব যে নেভাল ফ্যাসিলিটিস আছে সেখান থেকে লজিস্টিক সাপোর্টটা দিতে পারে। বাট এই অ্যালায়েন্সটা দে উইল মেক এ বিগ ডিফারেন্স। বাবেল মানদেব ওপেন করে ফেলবে বা স্ট্রেট অফ হরমুজকে ক্লিয়ার করে দিবে বা এরকম বিগ স্কটিং ডিউটিস করতে পারবে, সেরকম আমি কিছু আশা করছি না। বাট এই অ্যালায়েন্স হ্যাজ এ পলিটিক্যাল ভ্যালু আছে, যেটা ইন্স্যুরেন্সের ক্ষেত্রে হয়তো কোনো ধরনের ডিভিডেন্ড দিলে দিতেও পারে। আর একটা পলিটিক্যাল সিগন্যাল তো আছেই অন্যান্য দেশের সাথে, যে তাদের ওই ধরনের নেভাল ক্যাপাসিটি, মিলিটারি ক্যাপাসিটি না থাকলেও দিস কুড বি এ পলিটিক্যাল মেসেজ টু ইরান দ্যাট সৌদি আরবের সাথে আরও অনেক দেশ আছে। এইখানে একটা জিনিস দেখতে হবে, যেটা হচ্ছে যে আমি যেটা দেখছি যে ইরান ইউএসএ যুদ্ধের ক্ষেত্রে দেয়ার ইজ এ শিফট ইন ফ্রন্টলাইন সাকসেশন। ফ্রন্টলাইনে যারা যুদ্ধ করছিল তারা আস্তে আস্তে শিফট হয়েছে। ইসরায়েল শিফট হয়ে গেল, সৌদি আরব ইউএসএ ছিল, ইউএসএ শিফট। এখন যে 13 জুলাই ঘটনার পরে যেটা আমার কাছে যেটা মনে হচ্ছে যে এখন ইউএসএ চাচ্ছে জিসিসি কান্ট্রিজ তোমরা এখন টেক ওভার করো দ্য ফ্রন্ট লাইন। তো সৌদি আরব একার ক্ষেত্রে তো ফ্রন্ট লাইন ভাবে ম্যানেজ করা সম্ভব, ডিফিকাল্ট ইউএসএ হবে। কি পেছন থেকে আসলে মদদ দিচ্ছে বা এরকম কিছু? মদত ঠিক বলবো না, দে কুড বি গিভিং, তারা হয়তো ইন্টেলিজেন্স বা অন্য লজিস্টিক সাপোর্টটা দিতে পারে, বাট তারা ফ্রন্ট লাইনে থাকতে চাচ্ছে না। আমি যেটা আমার কাছে যেটা মনে হয়েছে, এই জন্য জিসিসি কান্ট্রি যারা আছে তাদেরকে বলছে যে নাও ইউ টেক কেয়ার অফ ইউর ফ্রন্ট লাইন, আসি তোমার সাথে আমি থাকবো, বাট ইউ টেক এ ফ্রন্ট লাইন। তখন এই ক্ষেত্রে সৌদি আরবের ক্ষেত্রে বা অন্যান্য জিসিসি স্মল কান্ট্রি যেগুলো আছে তারা যদি আর একটা বিগার কোয়ালিশন করতে পারে, অ্যালায়েন্স করতে পারে, স্মল আর বিগ কান্ট্রিজ, মিডিয়াম কান্ট্রিজের সহ, দ্যাট কুড গিভ এ পলিটিক্যাল সিগন্যাল টু ইরান। জি, কমোডোর রাজাক, আপনাকে ধন্যবাদ। এই পর্যায়ে আমি একটি বিরতি নিচ্ছি। দর্শক, দেশ সন্ধ্যায় নিচ্ছি একটি ছোট্ট বিরতি, ফিরছি বিরতির পর। আবারও আমন্ত্রণ জানাচ্ছি দেশ সন্ধ্যার আয়োজনে। আমি আবারও আলোচনায় ফিরে যেতে চাই। সৌদির সামুদ্রিক প্রতিরক্ষা জোটে বাংলাদেশ, এই আলোচনায় আমরা ছিলাম। ডক্টর নাসির, আপনার কাছে আমি জানতে চাই যে সরকার আসলে এই বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি, এর পিছনে আসলে কি কারণ থাকতে পারে, বা এই নীরবতা কি কূটনৈতিক কৌশল নাকি এই বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি?
প্রথমত হলো সামরিক বিষয়গুলোতে খুব চটজলদি আসলে সরকারি সিদ্ধান্ত জানানোটা কোনো ওয়াইজ ডিসিশন না, একটু ভেবে চিন্তে করতে হবে। কারণ হচ্ছে বাংলাদেশ এর যে সামরিক সক্ষমতা তার অনেকখানি কিন্তু বিদেশ নির্ভর। না না, এটি যেহেতু অলরেডি আন্তর্জাতিক গণমাধ্যমে চলে গণমাধ্যমে এসেছে। এসছে, কিন্তু সরকারের পক্ষ থেকে সরাসরি এখন যদি বলে ফেলা হয় জি। কোন রকম পরামর্শ ছাড়া, যেটা আমাদের বললাম যে সামরিক সক্ষমতা অনেকখানি বিদেশ নির্ভর, এবং সুস্পষ্টভাবে বলতে গেলে আমাদের সাবমেরিন গুলো এসছে চায়না থেকে, জি। এটার ব্যাকআপ আসে চায়না থেকে, তাছাড়াও আমাদের কিছু বিমান কেনা হচ্ছে তুরস্ক থেকে, আমাদের আপনার বিভিন্ন ধরনের সাপোর্ট আসে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে। সুতরাং এই সামরিক একটা থাকে, আমাদের একটা ইকোসিস্টেম আছে, এখান থেকে বেরোয় হঠাৎ করে একটা ঘোষণা দেওয়াটা সামরিক ইকোসিস্টেমটাতে একটা আঘাত করে। সুতরাং এইখানে হলো একটা বিষয় আছে। আরেকটা হলো যে অভ্যন্তরীণ কিছু বিষয় থাকে। আমার মনে আছে যখন 90 সালে প্রেসিডেন্ট এরশাদ সিদ্ধান্ত নিলেন উপসাগরীয় যুদ্ধে সৈন্য পাঠাবেন, ঢাকার রাজপথে মিছিল হয়েছিল যে আমাদের সৈন্য আমরা কেন পাঠাবো, এরা তো বিদেশে যাওয়ার জন্য শপথ নেয়নি। ইভেন আমাদের সৈনিকদের যারা আত্মীয় স্বজন ছিল তারা এখানে নানা ধরনের স্লোগান দিয়েছিল যে আমার সন্তানকে আমি যেতে দিব না। বিমানবন্দরে সিন ক্রিয়েট হয়েছিল। সুতরাং অনেক কিছুই কিন্তু আগে ভাগে জানান দেওয়ার চেয়ে হলো যে আসলে এটাকে ম্যাচিউর করা, পরিপক্ক করা, এবং আমি যেটা মনে করি যে সেখানে ইন্স্যুরেন্স কভারেজগুলো চিন্তা করতে হবে, এবং ইরানের সাথে আমাদের সম্পর্ক কোন দিকে গড়াবে সেগুলো বিষয়ে চিন্তা করতে হবে। কিছু ঝুঁকি ফ্যাক্টর আছে এখানে, কিছু জি, আসলে সেগুলো আমি চিন্তা জানতে করতে চাচ্ছি হবে। এই ধরনের কোনো কি 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 ঝুঁকি রয়েছে বাংলাদেশের জন্য? প্রথমত হচ্ছে যে ইরানের সাথে তাহলে কি আমরা সরাসরি হেড অন কলিশনে চলে যাচ্ছি, এইটার একটা উত্তর বের করতে হবে। কারণ হচ্ছে হুতি যখন স্ট্রাইক করবে তখন কিন্তু কোনটা সৌদি জাহাজ, কোনটা বাংলাদেশি জাহাজ, কোনটা সৌদি বেস, কোনটা বাংলাদেশি বেস, সেটা চিন্তা করবে না। ইরান থেকে যদি কোনো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়, দেখেন মার্কিন ক্ষেপণাস্ত্র, মার্কিন বেসগুলো যতগুলো ছিল মিডল ইস্টে, বাহরাইনে, কাতারে, কুয়েতে, ইভেন ইরাকের কিছু জায়গায়, যত জায়গাতে ছিল, জর্ডানে ছিল, সব জায়গাতে কিন্তু ক্ষেপণাস্ত্র পৌঁছে গেছে, ইরানের ক্ষেপণাস্ত্র। সুতরাং তারা যখন দেখবে যে ইরানের উপরে কোনো আক্রমণ ঘটছে, যেটা মার্কিনিরা করুক আর অন্য যেই করুক, তখন সে কোথা থেকে আসছে, সেটা সেই একটা নো জোন যেটা আছে সে জোন থেকে আসে। সুতরাং ওই জোনের মধ্যে যাদেরকে পাবে তাদের উপরেই তারা আঘাত করার চেষ্টা করবে। সেখানে কে বাংলাদেশ, কে সৌদি আরব, কে পাকিস্তান, কে তুরস্ক, সেটা দেখবে না। দেখবে যে এই জোন থেকে অ্যাটাক হচ্ছে, তার মানে তোমরা সহযোগী, সুতরাং এখানে চাপ প্রয়োগ করার একটা বিষয় থাকতে পারে। দ্বিতীয়ত হচ্ছে যে বাংলাদেশে অনেক ইরানি সিম্প্যাথাইজার আছে, যারা ইরানকে ভালোবাসে, যারা ইরানের পক্ষে, যারা কমিউনিকে অন্তর থেকে শ্রদ্ধা করে, অন্তর থেকে তারা ভালোবাসে, তারা এটার বিরুদ্ধে যদি দাঁড়িয়ে যায়, তারা যদি একটা আন্দোলন ডাক দেয় যে কেন বাংলাদেশের নৌবাহিনী ওখানে যাবে, যেখানে ইরানের সাথে আমাদের একটা সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে, এই বিষয় হচ্ছে দুইটা। আর 3 নাম্বার, আমি যেটা মনে করি যে ওখানে যদি কোনো রকমের ক্ষয়ক্ষতি হয়, আমাদের যে থাকবে, তাদের এখানে যে পরিবারগুলো আছে তাদেরকে কি বলে আমরা সান্ত্বনা দেব, এই বিষয়গুলোকে ক্যালকুলেট করতে হবে, যেটা একটা মনস্তাত্ত্বিক বিষয়। ওখানে তারা ওখানে একটা বিরূপ পরিবেশে থাকবে, দেশ থেকে অনেক দূরে। আপনি দেখেন এখন যারা রাশিয়াতে গেছে, যারা ইউক্রেনে গেছে, যুদ্ধ করছে, আজ তাদের পরিবারগুলো কত সারা দিন রাত 24 ঘন্টা শুধু কান্নাকাটি করছে। তো এই যুদ্ধ পরিস্থিতি হলে কিন্তু এই পরিস্থিতিগুলো তৈরি হবে। এই ঝুঁকিগুলো মনস্তাত্ত্বিক ঝুঁকি, অর্থনৈতিক ঝুঁকি, তারপরে আপনার কূটনৈতিক সম্পর্কের ঝুঁকি, ব্যবসা বাণিজ্যের ঝুঁকি। এই যুদ্ধটা স্যার যেটা খুব সঠিকভাবে বলেছেন যে শিফট হচ্ছে, মানে চীন তো আর রাশিয়া তারা কিন্তু সরাসরি সামনে আসেনি, তারপরে কিন্তু এই যুদ্ধের যথেষ্ট রসদ তারা যোগান দিচ্ছে। এই যুদ্ধটাকে টিকিয়ে রেখেছে কিন্তু চীন আর রাশিয়া। আমেরিকার মতো, ইসরায়েলের মতো শক্তির বিরুদ্ধে ইরান এমনিতে তো আর এত দূর আসতে পারেনি, তার পিছনে নেপথ্য শক্তি ছিল। আমেরিকা যে ট্যাকটিক্সটা এখন সম্ভবত আমার কাছে যেটা ধারণা, যেটা করতে চাচ্ছে, এরকম কিছু ট্যাকটিক্স তারা সামনে আনার চেষ্টা করছে, যে আমি কেন খামোখা আমার নিজের জনপ্রিয়তা হারিয়ে নিজের পয়সা খরচ করে করতে যাব। আমি আরেকটা প্রক্সি ওয়ার, যেটাকে ইরানিরা বলে বা অন্য বিভিন্ন মিলিটারি টার্মে বলা হয়, একটা থার্ড পার্টি তৈরি করে দিই, ওরা যুদ্ধ করুক, যা লাগে আমি এখান থেকে টাকা দিব, অস্ত্র দিব, গোলাবালুদ দিব, ইন্টেলিজেন্স দিব, কমিউনিকেশন ডিভাইস দিব, সবই দিব, কিন্তু সরাসরি আমার সৈন্য মারা যাবে এরকম কোনো পদক্ষেপের মধ্যে আমি যাব না। এইগুলো হলো আমাদের যেটা বললাম যে রিস্ক ফ্যাক্টর, এগুলোতে অ্যাসেসমেন্ট করতে হবে। এখন আমি যেটা একটু টাচ করলাম যে চীনের সাবমেরিন সেখানে যাবে কিনা,
তারা কি বাংলাদেশ থেকে সাবমেরিন নিবে? তাহলে চীনের সাবমেরিন আমরা চীনের সম্মতি ছাড়া বা চীনের কাছ থেকে কোনো রকমের একটা আন্ডারস্ট্যান্ডিং ছাড়া পাঠিয়ে দিব, এটা কিরকম একটা বিষয় হয়ে দাঁড়াবে কিনা? বা আমরা কি ধরনের নৌ জাহাজ সেখানে পাঠাবো, সেই জাহাজগুলো কোন দেশের তৈরি, সেটা ব্যাকআপ কি বা সেটা লজিস্টিক কি, কোথা থেকে হবে, এই বিষয়গুলো আমরা কিভাবে চিন্তা করছি। একটা যুদ্ধ কিন্তু সরাসরি শুধুমাত্র সৈন্য পাঠালাম অস্ত্র দিয়ে তা কিন্তু হয় না। একটা প্রলং যুদ্ধ, এখান থেকে যেতেও সময় লাগবে, একটা সৈন্য এখান থেকে যদি ছুটিতে আসতে চায় তারও একটা সময় লাগবে। সেই ব্যাকআপগুলো আমরা কিভাবে কি চিন্তা ভাবনা করছি, এগুলা চিন্তা ভাবনা ছাড়া হঠাৎ করে আমি সিদ্ধান্ত নিলাম আর ঘোষণা দিয়ে দিলাম আর চলে গেলাম, এটা আমাদের জন্য খুব বুদ্ধিমানের কাজ হবে না। জি, ডক্টর নাসির, আপনাকে ধন্যবাদ। কমোডোর রাজ্জাক, আপনার কাছে আসলে আমি জানতে চাই, যদি হরমুজ বা লোহিত সাগরে উত্তেজনা বাড়ে বা আবারও বাড়ে, সরাসরি প্রভাব বাংলাদেশের জন্য যেটি বলছিলেন ডক্টর নাসির, মানে নিরাপত্তার আসলে ঝুঁকি রয়েছে, সেক্ষেত্রে আসলে বাংলাদেশ কতটুকু আসলে ওখানে জড়াবে কি জড়াবে না, কি করতে পারে? আচ্ছা, আমি একটু পিছন থেকে শুরু করি। এই 30শে জুলাই তো যে মিটিংটা হলো সেখানে 14টা দেশ অ্যাকসেপ্ট করছে তারা একটা অ্যালায়েন্সে যোগ দিবে। অ্যালায়েন্সে যোগ দেওয়ার মানে এই না সবাই মিলিটারি অ্যাসেট কমিট করে দিচ্ছে যে বাংলাদেশ সাবমেরিন দিবে, পাকিস্তানি ফ্রিগেট দিবে, সাবমেরিন দিবে, এই ধরনের কোনো কমিটমেন্ট কিন্তু হয়নি। জি, যতটুকু পত্রপত্রিকা নিউজ খবর থেকে যেটা বুঝলাম সেটা হচ্ছে দে অ্যাগ্রিড একটা ম্যারিটাইম অ্যালায়েন্স তারা ফর্ম করবে। এখানে 14টা দেশ আছে, কার কি রোল হবে, কে কি অ্যাসেট কমিট করবে, সে ব্যাপারে বিস্তারিত কোনো ওয়ার্কআউট হয়েছে বলে আমার মনে হয়, আমি জানি না। যেমন ধরেন, আমি যদি জাস্ট এক্সাম্পল হিসেবে বলি, জর্ডান যে রেড সির একটা দেশ, তার নেভি ইজ টু স্মল নেভি, তার ওখানে এই অ্যালায়েন্সে তার জাহাজ কমিট করার মতো, ডিপ্লয় করার মতো অ্যাসেট তার নাই, জাহাজ নাই। আমি যদি সুদানের কথা বলি, যে এই অ্যালায়েন্সের একটা 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 পার্ট মেম্বার, সুদানের ওই তার আফ্রিকান কোস্ট থেকে এই এখানে এসে লোহিত সাগরে ডিপ্লয় করার মতো জাহাজ তার নাই। সো কে কি দিবে, কার কি রোল হবে, সেই ওয়ার্কআউটটা তারা ওই অ্যালায়েন্সে সৌদি আরবে যেহেতু লিড দিচ্ছে, দে উইল ডিসাইড। আমার মনে হয় ওইটা এখনো আসে নাই। তো বাংলাদেশ কি কমিট করবে, সাবমেরিন দিবে না ফ্রিগেট দিবে, কি দিবে, সেটা এখনো আমার মনে হয় দ্যাট হ্যাজ বিন ওয়ার্কআউট। বাট বাংলাদেশের এই ডিস্ট্যান্ট ওয়াটার অপারেশন করার এক্সপিরিয়েন্স আছে। যেমন বাংলাদেশ লেবাননে 2টা ফ্রিগেট দিয়েছিল, একটা ফ্রিগেট একটা প্যাট্রোল ক্রাফট, ওখানে মেডিটেরিয়ান সিতে তারা অপারেট করেছে জাতিসংঘের অধীনে। এবং সেটার পারপাসটা ছিল যে লেবাননে গান রানিং প্রিভেন্ট করা, লেবাননের জন্য সমুদ্রপথে কোনো অস্ত্র পাচার না হয় সেটাকে প্রিভেন্ট করার জন্য তারা ওখানে অপারেট করেছে। বাট এখানে কনটেক্সটটা একটু ডিফারেন্ট। এখানে যুদ্ধবিগ্রহ একটা বিষয় আছে। আর এই যে অ্যালায়েন্সটা আছে, এরা কোথায় কাজ করবে? এরা কি পার্সিয়ান গালফে করবে, রেড সিতে, না ওমান সি, গালফ অফ ওমানে, কোথায় করবে? যেটা পত্রপত্রিকায় যেটা আসছে, মিডিয়াতে যেটা আসছে, সেটা হচ্ছে যে লোহিত সাগর, দ্যাট ইজ রেড সি, বাবেল মান্দেব স্ট্রেইট, এবং এডেন উপসাগর, দ্যাট ইজ ইয়েমেনের সাউথে যে ওয়াটার বডিটা আছে, সেখানে এরা অপারেট করবে। এই অপারেশনের ক্ষেত্রে এই ওয়াটারওয়েজ ফ্রি রাখতে গেলে যে পরিমাণ অ্যাসেট দরকার হবে, সেটা ব্যাপারে আমার মনে হয় দ্য অ্যালায়েন্স হ্যাজ নট ইয়েট ওয়ার্কড আউট। কারণ 30শে জুলাই তারা অ্যাগ্রি করেছে একটা অ্যালায়েন্স ফর্ম করবে। আজকে হচ্ছে 1 তারিখ, 2 দিনের মধ্যে ইট ইজ নট অ্যান ইজি ওয়ান যেটা করবে। এবং আমার যেটা ধারণা, এই অ্যালায়েন্সে যারা আছেন বা যে অ্যাসেট কমিট করা হবে, আমার মনে হয় না তারা স্ট্রেট অফ হরমুজ বা পার্সিয়ান গালফের দিকে যাবে। তো ওখানে যদি সরাসরি না যায়, তাহলে ইরানের সাথে হেড অন বা ডাইরেক্ট কনফ্রন্টেশনের কোনো সুযোগ নাই। কারণ রেড সিতে হুথিরা অপারেট করছে। সো ওখানে এই কনফ্রন্টেশনটা হবে হুথির বিরুদ্ধে। অ্যান্ড দ্য পলিটিক্যাল ইমপ্লিকেশন তো অবশ্যই আছে। হুথিস আর তো ইরানের অ্যালাইজ, এবং তারা যদি এখানে সাপোর্ট করে, সেটা ইরানের সাথে পলিটিক্যালি একটা পলিটিক্যাল ডিস্টেন্স তৈরি হতেই পারে। জি। বাট বাংলাদেশ যেটা চিন্তা করবে, আমার যেটা ধারণা, সেটা হচ্ছে যে তার স্টেকটা কোথায়, তার ইন্টারেস্টটা কোথায়, সেদিকে তাকে যেতে হবে। এখানে নিউট্রাল আমি কোথাও যাব না, ইট উইল ভেরি ডিফিকাল্ট। সেক্ষেত্রে অন্য দেশের সাথে বাংলাদেশের আসলে কোনো সম্পর্কের মধ্যে ভাটা পড়তে পারে কিনা, বা সম্পর্ক নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে কিনা? আমার মনে হয় সরাসরি এ ধরনের কোনো এত বড় ঝুঁকি নাই অন্য কোনো দেশের সাথে। দেখেন, আপনি যদি এখন বাংলাদেশ যদি সৌদি আরবের সাথে অ্যালাইন্ড হয়েই যায়, যেমন সৌদি আরবের সাথে ইউ এর সম্পর্কটা ভালো না,
এই যুদ্ধের মধ্যেও ইরান ইউএই তো অ্যাটাক করছে, ইরান সৌদি আরবেও অ্যাটাক করছে। এই সিচুয়েশনের মধ্যেও কিন্তু ইউএইর সাথে সম্পর্ক ভালো না। এই অ্যালায়েন্সে কিন্তু ইউএই নাই, এই অ্যালায়েন্সে কিন্তু ওমান জয়েন করেনি। তা বাংলাদেশে তো একটা সাইড তো যেতেই হবে। সেক্ষেত্রে ইউএই মাইন্ড করতেই পারে কেন বাংলাদেশ সৌদি আরবের সাথে জয়েন করলো, বা ওমান হয়তো মাইন্ড করলেও করতেও পারে কেন বাংলা। এইটা হচ্ছে আমাদের ডিপ্লোম্যাসির একটা যেটা যেটা প্রজ্ঞা হবে, যেটা হাউ ডু দে মেনটেন দ্য ব্যালেন্স, ওটা হয়তো ওই ডিপ্লোম্যাটিক এক্সপার্ট যারা আছেন ওনারা এই বিষয়টাকে ডিল করতে পারবেন। জি, কমরেড রাজাক, আপনাকে ধন্যবাদ। ডক্টর নাসির, আপনার কাছে প্রশ্ন হচ্ছে, আপনি যেহেতু আন্তর্জাতিক শান্তিরক্ষা মিশনে ছিলেন এবং আপনার অভিজ্ঞতাও আছে, আসলে আপনার অভিজ্ঞতার আলোকে নিরাপত্তা উদ্যোগে কাজে মানে বাংলাদেশ কি কি আসলে কাজে লাগাতে পারে, উদ্যোগগুলো কি কি কাজে লাগাতে পারে, আপনি কি বলবেন, পরামর্শ কি? প্রথমত হলো, দেখুন, আমরা যখন গালফ ওয়ারে ছিলাম আমাদের প্রোটেকশনের জন্য কিন্তু ব্রিটিশ একটা এয়ার ডিফেন্স সিস্টেম টোটালি ডিপ্লয়েড ছিল। যে আমরা যে জায়গাটায় ছিলাম একটা অ্যাডমিনিস্ট্রেটিভ বেস, সেই বেসের চারিদিকে যাতে কোনো মিসাইল, কোনো অ্যাটাক না হয়, এয়ার স্ট্রাইক না হয়, সেই পুরো নিশ্চিদ্র নিরাপত্তাটুকু নিশ্চিত করেছিল ব্রিটিশ একটা আকাশ প্রতিরক্ষা বাহিনী দিয়ে। এবং প্রতিনিয়ত তাদের সাথে আমাদের কথা হতো, তাদের অপারেশনাল ব্রিফিং হতো, এবং যখন আমাদের চোখের সামনে আমরা দেখেছি যে কিভাবে তারা স্কার্ট এবং এই যে জঙ্গি বিমান আছে সেগুলোকে প্রতিহত করার চেষ্টা করেছে। এখানে আমাদের যদি নৌশক্তি সেখানে ডিপ্লয় হয় এবং তার দিকে যদি কোনো স্ট্রাইক হয়, কোনো সেটা বিমান আসুক অথবা এটা, তাদের তো নিশ্চয়ই, আমরা তো শুধু কোনো শত্রু নাই বলে তো সেখানে যাচ্ছি না, একটা শত্রু আছে বলেই সেখানে ডিপ্লয়মেন্টটা হচ্ছে। সুতরাং সেই শত্রু সক্ষমতা কি সেটা আমাদেরকে জানতে হবে, এবং তারা যদি সত্যি সত্যি সেখানে তারা মিসাইল অ্যাটাক করে তাহলে সেটার প্রতিরক্ষার জন্য আমাদের নিজস্ব সিস্টেম নাকি ওভারঅল একটা সিকিউরিটি বেল্ট থাকবে সেটা জানতে হবে। বিমান আক্রমণ হলে কি করতে হবে সেটা জানতে হবে। আর একটা সবচেয়ে বড় জিনিস আমি যেটা মনে করি, যে ইরানের সাথে আমাদের সম্পর্কটা যাতে নষ্ট না হয়, কারণ ইরান আর সৌদি আরব এখন কিন্তু দুই পক্ষ হয়ে গেছে। অতি সম্প্রতি যে আক্রমণটা 13ই জুলাই থেকে শুরু হয়েছে, সেখানে কিন্তু সৌদি আরব এবং যুক্তরাষ্ট্র সম্মিলিতভাবে ইরাকে অবস্থিত ইরানি যে সমর্থক গোষ্ঠী আছে যেখান থেকে তারা বাধা পাচ্ছিল এবং বিভিন্ন ধরনের আক্রমণ হচ্ছিল, সেখানে তারা স্ট্রাইক করেছে। তার মানে হলো ইরান এবং সৌদি আরব এখন সম্পূর্ণ বিপরীতমুখী দুইটা শক্তি। সেই জায়গাতে মধ্যে আমরা যদি একটা পক্ষে চলে যাই তাহলে ইরান এবং ইরানকে যারা সমর্থন করছে প্রচ্ছন্নভাবে রাশিয়া এবং চীন, তাদের সাথে আমাদের সম্পর্কটা যাতে নষ্ট না হয়, এই একটা হলো আন্তর্জাতিক পর্যায়ের একটা ঝুঁকি। আর যুদ্ধের সরাসরি ঝুঁকি হলো আমাদের সৈন্য এবং আমাদের যে নৌশক্তি আছে যেটা, সেটার নিরাপত্তা নিশ্চিত করা। এই দুটো হচ্ছে সবচেয়ে বড় ঝুঁকি। আর অন্যান্য ঝুঁকি যেগুলো, সেগুলো তো থাকবেই, এগুলো আমরা আমাদের যে স্বাভাবিক প্রোটোকল আছে সেগুলো দিয়ে মোকাবেলা করতে হবে। জি, ডক্টর নাসির, আপনাকে ধন্যবাদ। এই পর্যায়ে আমি আরেকটি বিরতি নিয়ে নিচ্ছি। দর্শক, দেশ সন্ধ্যা নিচ্ছে আরো একটি বিরতি, ফিরছি বিরতির পর। আবারও আমন্ত্রণ জানাচ্ছি দেশ সন্ধ্যার আয়োজনে। আমি আবারও আলোচনায় ফিরে যেতে চাই। কমরেড রাজাক, আপনাকে দিয়ে আবার শুরু করতে চাই। বঙ্গোপসাগর নিরাপত্তায় বাংলাদেশের দীর্ঘমেয়াদী কোনো কৌশল আছে কিনা বা কি হওয়া উচিত, আপনি কি বলবেন? হ্যাঁ, নিশ্চয়ই। বাংলাদেশের বে অফ বেঙ্গলে তো বাংলাদেশের ইন্টারেস্ট আছে। ইন্টারেস্ট যেহেতু আছে, ওটা প্রোটেকশনের জন্য বা নিরাপত্তার জন্য তো বাংলাদেশের ডেফিনেটলি কোনো না কোনো প্ল্যান তো থাকবেই। বাট এই ইরানের যে যুদ্ধটা, আমেরিকা ইরান বা ইউএস ইসরায়েল অ্যান্ড আমেরিকা ইরানের যে যুদ্ধটা, এটা কিন্তু এই মেরিটাইম ওয়ারফেয়ারের বড় দেশ বা ছোট দেশের মধ্যে যুদ্ধের যে কনসেপ্টটা, এটাকে বড় ধরনের একটা শিফট এনে দিয়েছে। যেমন বাংলাদেশের ক্ষেত্রে আমি যদি ইরানের সাথে যদি কম্পেয়ার করি, বাংলাদেশের মেরিটাইম কনটেক্সট আর ইরানের কনটেক্সট কমপ্লিটলি ডিফারেন্ট। ইরানের কাছে যে লিভারেজটা আছে, বাংলাদেশে কোনো লিভারেজ নাই। বাংলাদেশের সামনে হচ্ছে ওপেন ওয়াইড সি। আমাদের মেরিটাইম সি লাইন্স অফ কমিউনিকেশন যেটা আছে সেটা হচ্ছে ইস্ট বাউন্ড অ্যান্ড ওয়েস্ট বাউন্ড। ইস্ট বাউন্ড যেটা আছে সেটা দ্যাট ইজ মিয়ানমার এবং ইন্ডিয়ার কোস্টের ভিতর দিয়ে পাস করে এবং থ্রু দ্য মালাক্কা স্ট্রেইট। আর ওয়েস্ট বাউন্ড শিপিং যেটা আছে সেটা হচ্ছে যে দ্যাট ইজ হাগিং দ্য ইন্ডিয়ান কোস্ট এবং শ্রীলঙ্কার নিচ দিয়ে তারপরে ইউরোপ, মিডল ইস্ট, অন্যান্য দেশে যায়। এখন বাংলাদেশের ক্ষেত্রে তো ও ধরনের কোনো লিভারেজ না যেটা দিয়ে আমরা আমাদের মেরিটাইম প্রোটেকশন করতে পারবো। তবে
আমাদের যেটা হওয়া উচিত কনভেনশনাল ফোর্স এবং অ্যাসিমেট্রিক ফোর্স, এই দুইটার একটা ব্যালেন্স আমাদের থাকা উচিত। খুব সব বড় জাহাজও না, আবার সব ছোট জাহাজও না। সো একটা কম্বিনেশন থাকা উচিত। আর একটা হচ্ছে যেটা আমাদের যে ফোকাসগুলো থাকা উচিত, অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার। দিস উড বি ভেরি ভাইটাল আমাদের জন্য। আমাদের মাত্র 2টা সাবমেরিন আছে, হয়তো সামনের দিকে সরকারের হয়তো আরও বড় পরিকল্পনা থাকবে টু এক্সপ্যান্ড দিস ফ্লিট। দ্যাট ইজ বি ভেরি ভাইটাল। আমাদের শিপিং যেগুলো আছে, মেরিটাইম শিপিং যেটা আছে, এটা প্রোটেকশনের জন্য সাবমেরিন উইল প্লে এ ভেরি কি রোল। আর যে আরেকটা যেটা হচ্ছে, যেটা আমাদের আরেকটা যেটা থাকা উচিত, মিসাইল ডিফেন্স অ্যান্ড এয়ার ডিফেন্স, সেটার দিকেও একটু নজর দিতে হবে। কারণ আধুনিক যুদ্ধে মেরিটাইম এয়ার পাওয়ার বা এয়ার পাওয়ার হ্যাজ টেকেন সেন্টার স্টেজ। আপনি ইরান ইউএসএ যুদ্ধ যদি দেখেন, এখানে এখন পর্যন্ত কিন্তু যুদ্ধটা হচ্ছে এয়ার পাওয়ারের যুদ্ধ, কার কত এয়ার পাওয়ার আছে। এখন ইরানের যে আমেরিকান ইসরায়েলের যে এয়ার পাওয়ার আছে, ইরানের ক্ষেত্রে সেটা নাই। বাট হাউ অ্যাসিমেট্রিক্যালি তারা আমেরিকা এবং ইসরায়েলের এয়ার পাওয়ারকে দুর্বল করে দিয়েছে, সেখান থেকে আমাদের শিক্ষার আছে। এবং সেই অনুযায়ী আমাদের মেরিটাইম ইন্টারেস্ট যেটা আছে, সেটার প্রোটেকশনের জন্য আমার মনে হয় ভেবেচিন্তে দীর্ঘমেয়াদী একটু পরিকল্পনাটা আরও সাজানো উচিত। পরিকল্পনা নিশ্চয়ই আছে, তারপরে সেটাকে আরও এখন বিভিন্ন অভিজ্ঞতার আলোকে সেটাকে আর একটু ঢেলে সাজানো উচিত দীর্ঘমেয়াদী কনটেক্সটে। জি, কমোডোর রাজাক, আপনাকে ধন্যবাদ। ডক্টর নাসির, আপনার কাছে জানবো, যেহেতু বাংলাদেশ অর্থনীতির দিক দিয়ে বা বাণিজ্যের দিক দিয়ে অনেক ক্ষেত্রে আসলে বাংলাদেশ নির্ভরশীল, সেই ক্ষেত্রে বাংলাদেশ নৌবাহিনী আসলে সক্ষমতা কতটুকু আছে, আর হচ্ছে ভবিষ্যতে আসলে কি ধরনের পদক্ষেপ নিলে বাংলাদেশ আসলে এই ক্ষেত্রে আরো কার্যকর ভূমিকা রাখতে পারে? ধন্যবাদ। আমাদের নৌবাহিনী মূলত তো বঙ্গোপসাগর এবং বঙ্গোপসাগরের যে আশেপাশে এলাকা আছে সেটা নিয়েই আমাদের মূলত চিন্তাধারা। আমি আপনার আগের প্রশ্ন যেটা ছিল বঙ্গোপসাগর নিয়ে, সেটা রেশ ধরে বলতে চাই যে বঙ্গোপসাগরের নিয়ে বাংলাদেশের যত চিন্তা, তার চেয়ে কিন্তু বিশ্বের আরো কিছু শক্তি আছে যাদের চিন্তার কিন্তু শেষ নাই। আপনি দেখেন, বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী বলেইছিলেন যে আমি যদি বন্দর দিতে পারতাম তাহলে ক্ষমতা থাকতে পারতাম, আমি যদি সেন্ট মার্টিন দিতে পারতাম আমি ক্ষমতা দিতে পারতাম। তো কারা এই বন্দরটা পেতে চায়, কারা সেন্ট মার্টিন পেতে চায়, কারা এই বঙ্গোপসাগরে তাদের আধিপত্য বজায় রাখার জন্য একেবারে সরকার উত্থান পতনের জন্য একেবারে এত উঠে পড়ে লাগে। এই শক্তিগুলোকে চিহ্নিত করা হলো প্রথম একটা ডাইমেনশন। আর দ্বিতীয় হলো যে হ্যাঁ, আমাদের নিজস্ব সক্ষমতা বাড়ানো। আমাদের নদীমাতৃক দেশ, কিন্তু দুঃখজনকভাবেও হলেও সত্য যে আমরা কিন্তু সেভাবে আমাদের মানব সম্পদকে আমরা ওইভাবে গাইডলাইন দিয়ে তৈরি করার জন্য মন মানসিকতার দিক থেকে তৈরি করতে পারছি না। আমাদের সাঁতার শিখতে হলে, আপনি সৌদি আরবে যান, সাঁতার শিখতে হলে অনেক টাকা খরচ করতে হবে। পৃথিবীর বহু দেশ আছে যেখানে পানি নাই, হয় বরফ আছে নাহলে মরুভূমি আছে। আর বাংলাদেশে আপনি মানে বের হলে কোনো, ঢাকা শহরের কথা বাদ দেন, নদী পাবেন, খাল পাবেন, কিন্তু আমাদের সেই সাঁতারু মানুষগুলোকে আমরা কিভাবে দেশ রক্ষার জন্য মনস্তাত্ত্বিকভাবে তৈরি করেছি কিনা সেটা তো করতে পারিনি। তারপরে হচ্ছে যেটা যে নৌবাহিনীর নিজস্ব সক্ষমতা, যেটা এটা হচ্ছে যে আস্তে আস্তে আসলে আমাদের নিজেদের সক্ষমতা বাড়াতে হবে। অপ্রিয় হলেও সত্য, এটা আমাদের স্বীকার করতেই হবে যে পাকিস্তান আমলে বাংলাদেশে একমাত্র অস্ত্র কারখানা তৈরি হয়েছিল। এরপরে কিন্তু বাংলাদেশে আর কোনো অস্ত্র কারখানা গত 55 বছরে তৈরি হয়নি। একটি মাত্র ওয়েল রিফাইনারি বাংলাদেশে আছে চট্টগ্রামে। এই যে এখন গ্যাসের সংকট আছে, একটি মাত্র গ্যাস আসার জন্য একটি মাত্র রুট আমরা খোলা রেখেছি বঙ্গোপসাগরে। তো এই জিনিসগুলোকে এখন শুধু নৌবাহিনী সক্ষমতার জন্য নয়, আমাদের জাতীয় অস্তিত্বের জন্য এখন চিন্তা করতে হবে যে নৌবাহিনী তো আছেই, সে সাথে না যে আমি কি শুধু এই একটি বিকল্প কি কিছুই চিন্তা করব না? আমার এই একটা অস্ত্র কারখানা যদি আজকে বোম্বিং এর শিকার হয়, তাহলে কি আমার অস্ত্র প্রোডাকশন, আমার যে অ্যামুনিশন প্রোডাকশন বন্ধ হয়ে যাবে? একটা মাত্র ওয়েল রিফাইনারি, আমরা নৌবাহিনী ধ্বংস করার দরকার নাই তো, আপনি ওয়েল রিফাইনারি ধ্বংস করে দেন, নৌবাহিনী চলবে কি দিয়ে? একটা নৌজাহাজও আপনার ধ্বংস করার দরকার নেই, শুধু তেলের যেই ভান্ডারটা আছে এবং তেল রিফাইন করার যে সিস্টেম আছে এটা ধ্বংস করে দেন, তাতে আপনার কিন্তু নৌবাহিনী কাবু হয়ে যাবে। তারপরে হচ্ছে নিজস্ব যে অস্ত্র তৈরি করা, এখানে গান তৈরি করা। আমাদের কিন্তু মুক্তিযুদ্ধ সময় আমরা শিখেছি যে একটা সাধারণ বাণিজ্যিক যেই জাহাজগুলো আছে সেগুলোকে কিভাবে রূপান্তরিত করে যুদ্ধক্ষেত্রে উপযুক্ত জবাব দেওয়া যায় শত্রুকে, এই শিক্ষাগুলো আমরা পেয়েছি। সবকিছু মিলে আমরা যেটা বলবো যে আমাদের
দেশের অস্তিত্বের সাথে আমাদের এখন কিন্তু ব্লু ইকোনমি বলে একটা কনসেপ্ট আমাদের কিন্তু আছে, যে এই যে চাইনিজ যে এত বড় ইনভেস্টমেন্ট বাংলাদেশে আসার জন্য আমরা এত বড় একটা অঞ্চল দিয়েছি, সে চায়না কি চাবে না যে এখানে তাদের তাদের যে আমদানি রপ্তানিটা এটা নির্বিঘ্ন হোক? এই জায়গার মধ্যে যদি কোনো রকমের একটা ডিসপিউট হয়, কোনো যাতে নিরাপত্তার ঘাটতি হয়, তাহলে আমাদের জন্য এটা একটা দুঃখজনক ব্যাপার হবে। সুতরাং আমাদের অর্থনীতি, আমাদের কূটনৈতিক সম্পর্ক, আমাদের মানুষের জীবন জীবিকা সব কিছুর কথা চিন্তা করলে শুধু নৌবাহিনী না, নৌবাহিনী, বিমান বাহিনী, আমাদের যে ত্রিমাত্রিক যে শক্তিটা আছে সশস্ত্র বাহিনী বলতে সেনা, নৌ, বিমান বাহিনী, 3 বাহিনীর সক্ষমতা বাড়াতে হবে। একই সাথে আমাদের যে সাধারণ মানুষগুলো আছে, বিশেষত আমি আগে একটা অনুষ্ঠানে বলেছিলাম আমাদের যে গ্রাম প্রতিরক্ষা বাহিনী আছে, যেটাকে প্রেসিডেন্ট জিয়াউর রহমান খুব গুরুত্ব দিয়েছিলেন, বিএনসিসিকে গুরুত্ব দিয়েছিলেন, যে যুদ্ধক্ষেত্রের সময় আমরা 3 মাস ট্রেনিং দিয়ে মুক্তিযোদ্ধা তৈরি করে ফেলেছিলাম। এখন যদি আমরা এই যে যারা বিশাল একটা জনগোষ্ঠী আছে গ্রাম প্রতিরক্ষা বাহিনী, বিএনসিসি সহ অন্যান্য যারা আছে, এদেরকে সামরিক মনস্তত্ত্বের ভিতরে নিয়ে আসা, যে যুদ্ধ শুরু হলে কিন্তু তোমাকেই যুদ্ধ করতে হবে, রেডি হও, তোমার দেশকে রক্ষা করতে হবে তোমাকে, সেটা নৌবাহিনী বলেন, বিমান বাহিনী বলেন, সশস্ত্র বাহিনী বলেন। স্বল্প সময়ের মধ্যে আমরা দক্ষ সাঁতারু যারা সাহসী আছে তাদেরকে একটা লিস্ট করেছি যে যুদ্ধ লাগলে নৌবাহিনীর ব্যাকআপ এখান থেকে যাবে, করিনি তো। এই প্রস্তুতিগুলো আমাদের প্রয়োজন আছে বলে আমি মনে করি। জি, ডক্টর নাসির, আপনাকে ধন্যবাদ। কমোডর রাজ্জাক, আপনার কাছে আমার সেম প্রশ্ন, আসলে নৌবাহিনীর সক্ষমতা কতটুকু? আচ্ছা, নৌবাহিনীর সক্ষমতা কতটুকু এটা তো মেজার করা ভেরি ডিফিকাল্ট, যে আপনি কী দিয়ে মেজার করবেন। আপনি যদি প্ল্যাটফর্ম ধরে মেজার করতে পারেন, আর একটা হচ্ছে কম্পারেটিভ অ্যানালাইসিস করতে পারেন, যে আপনার পটেনশিয়াল অ্যাডভার্সারিজ কারা আছে তাদের সাথে কম্পারেটিভ অ্যাসেসমেন্ট করতে পারেন। সো ওই ধরনের অ্যাসেসমেন্ট করে হয়তো আপনি বলতে পারবেন যে এটা সক্ষমতার কতটুকু আছে না আছে। বাট সক্ষমতার বিষয়টা হচ্ছে ইটস এ কন্টিনিউয়াস প্রসেস। আজকে আপনার যে সক্ষমতাটা আছে, কালকে সেটা হয়তো ব্যাকডেটেড হয়ে যাবে, তারপরের দিন আর একটু ব্যাকডেটেড হয়ে যাবে। আজকে এয়ার পাওয়ারের ক্ষেত্রে যেমন ড্রোন টেকনোলজি যেভাবে জায়গা নিয়েছে, তো 5 বছর আগে তো সেটা ছিল না। তো 5 বছর আগে যে নেভি যে পর্যায়ে ছিল, তখন হয়তো আমরা মনে করছিলাম ইটস এনাফ বা একটা ভালো একটা ইয়ে আছে। বাট এখনকার কনটেক্সটে মনে হচ্ছে না, আমরা অনেক পিছিয়ে আছি, আমাদেরকে আরও অ্যাডভান্স হতে হবে। সো ইটস এ কন্টিনিউয়াস প্রসেস, ইটস অ্যান ইভলভিং প্রসেস। জি, ব্লু ইকোনমির বিষয় যেটা ডক্টর নাসির যেটা বলছেন, এখানে ব্লু ইকোনমির বিষয়ে আমি একটা জিনিস বলতে চাই, কি বাংলাদেশে আমরা এই ব্লু ইকোনমি অনেক সেমিনার, সিম্পোজিয়াম, টক শো অনেক কিছু করেছি, বাট আনফর্চুনেটলি মেরিটাইম ডোমেইনে ইকোনমিক ডেভেলপমেন্টটা আমি দেখিনি। আপনি যদি জেনে থাকেন যে মিয়ানমারের রাখাইন কোস্টে, দ্যাটস ওয়েস্ট অফ রাখাইন কোস্টে, রাখাইন কোস্ট শোয়ে গ্যাস ফিল্ড আছে একটা, সেখান থেকে তারা 2010 বা 12 সাল থেকে বছরে মোর দ্যান $2 বিলিয়ন গ্যাস এক্সপোর্ট করছে টু চায়না। রিসেন্টলি এই বছরে তারা ইরওয়ার্দি বেসিনের সাউথে 14 ট্রিলিয়ন TCF 14 ট্রিলিয়ন কিউবিক ফিটের একটা গ্যাস রিজার্ভ আবিষ্কার করেছে। এবং তানিনথারি রিজিয়ন মিয়ানমারের, দ্যাট ইজ মিয়ানমার থেকে আপনি যারা দক্ষিণে যান, সাউথে ওদের তানিনথারি রিজিয়ন এবং গ্রেট কোকো আইল্যান্ডের কোস্টের মাঝামাঝি আন্দামান সিতের ওদের সাইডে 95 ট্রিলিয়ন কিউবিক ফিট গ্যাসের রিজার্ভ তারা আবিষ্কার করছে। ক্যান ইউ ইমাজিন 95 ট্রিলিয়ন কিউবিক ফিট, দুইটা গ্যাস ফিল্ড, দুইটা মিলে তাদের হচ্ছে প্রায় 110 ট্রিলিয়ন কিউবিক ফিটের রিজার্ভ তারা আবিষ্কার করেছে। What we have done, we have not explored it. আমরা তো সেসমিক সার্ভেইটা এখনো শেষ করতে পারছি বলে আমার মনে হয় না। আর এখন তারা যেটা করবে, যেটা তারা ডিটেক্ট করেছে, নাও দে উইল গো ফর এক্সপ্লোরেটরি ড্রিলিং। সো আমাদের এখানে আমরা ব্লু ইকোনমি শুধু টক শো, সেমিনার, সিম্পোজিয়াম করে যাচ্ছে, বাট অ্যাকচুয়াল ইকোনমিক ডেভেলপমেন্ট কিন্তু এখন পর্যন্ত সেই 12 সাল থেকে আজ পর্যন্ত আমরা উই হ্যাভ নট সিন এনি প্রোগ্রেস। জি, কমোডর রাজ্জাক, আপনাকে ধন্যবাদ। ডক্টর নাসির, যেটি বলছিলেন কমোডর রাজ্জাক যে ব্লু ইকোনমি নিয়ে, এক্ষেত্রে আসলে আপনার বিশ্লেষণ কি? বাংলাদেশ কিভাবে আসলে এক্ষেত্রে এগিয়ে যেতে পারে, বা নীতিগতভাবে কি কি বিষয় নিয়ে আসলে বাংলাদেশ আগাতে পারে? প্রথমত তো আমি এটা খুব জোর গলায় বলবো যে অপার সম্ভাবনার দেশ হলো বাংলাদেশ, এবং বাংলাদেশের যে অপার সম্ভাবনা বিভিন্ন ক্ষেত্রে আছে, তার অন্যতম একটা উর্বর ক্ষেত্র হলো আমাদের সমুদ্র। এই সমুদ্র নিচে আমার মনে আছে আমরা যখন ছাত্র অবস্থায় ছিলাম, হিজবুল বাহার করে একটা জাহাজ চলতো, হজ যাত্রীদের নিয়ে যেত প্রেসিডেন্ট জিয়াউর রহমান
উনি ওখানে কিন্তু ব্রিলিয়ান্ট স্টুডেন্ট যারা বোর্ডে বিভিন্ন পজিশনে থাকতো তাদেরকে এটা ভ্রমণ করতে পাঠাতেন এই বাংলাদেশের সমুদ্রের বেলটা, এবং ওনার একটাই বক্তব্য ছিল এই সমুদ্রের নিচে যতটুকু তোমরা ঘুরেছো এতটুক জায়গার নিচে যা আছে এটা নিয়ে যদি তোমরা এগিয়ে যেতে পারো বাংলাদেশের চেহারা তোমরাই বদলাই দিতে পারবা। এখানে আমার মাছ আছে, এখানে আমার মিনারেল রিসোর্সেস আছে, সমুদ্রের পাড়ে যে বালিকণাগুলো আছে সেটার মধ্যে যথেষ্ট আমাদের অর্থনৈতিক সম্ভাবনা লুকিয়ে আছে। তারপর তো আছে সেটা হলো সামুদ্রিক বাণিজ্য। আমাদের কিন্তু জিওপলিটিক্যালি আমাদের অবস্থানটা এত সুন্দর একটা জায়গায়, এখানে দেখেন ল্যান্ডলক কান্ট্রি আছে নেপাল, ল্যান্ডলক কান্ট্রি আছে ভুটান, এখানে ল্যান্ডলক কান্ট্রি আছে ভারতের যে 7 সিস্টার্স তারা সবাই। সুতরাং এখানে যদি এখানে পোর্ট ফ্যাসিলিটিস করে আন্তর্জাতিক পর্যায়ে সেই কূটনৈতিক বিচক্ষণতা দিয়ে আমরা যদি এই পোর্টটাকে ওভাবে কাজে লাগাতে পারতাম তাহলে কিন্তু এক ধরনের একটা সুফল পেতাম। শুধু কোনো কিছু বাদ দেন, কারোর সাথে কিছু করার দরকার নেই। যে জাহাজগুলো বিদেশ থেকে আসে এবং এখান থেকে পণ্য সরবরাহ করে আবার নতুন করে পণ্য নিয়ে চলে যায়, এই শুধু এই টাইমটুকু থেকেই যদি আমরা শর্টেন করে ফেলতে পারতাম, এই সময়টুকু যদি আমরা বাঁচিয়ে দিতে পারতাম। বাংলাদেশের দিকে এখন অনেক জাহাজ সহজে আসতে চায় না, তাদের রিস্ক ফ্যাক্টর মনে করে। একটা মাত্র কারণ হলো যে এখানে আমি গেলে আটকা পড়ে যাব, আমার পরের চেইনটা আমি ধরতে পারবো না। তারপরে আবার এখানে আরও সমস্যা আছে যে পোর্টের মধ্যে নিরাপত্তা নাই এখানে। তো এই বিষয়গুলোকে আমাদের অ্যাড্রেস করা একটা দরকার। আর স্যার যেটা বলেন অবশ্যই যে ব্লু ইকোনমি নিয়ে আমাদের, এটা যে আমি বলছি এটা কিন্তু না, এখানে কিন্তু যথেষ্ট সিসমিক সার্ভে হয়েছে। আমাদের একটার পর একটা কিন্তু গ্যাস ক্ষেত্র বন্ধ হয়েছে, ফৌজদারহাটে বন্ধ হয়েছে, বাখারাবাদে বন্ধ হয়েছে, অনেক জায়গা থেকে এক্সপ্লোর হয়, গ্যাস পাওয়া যাচ্ছে না। আবার একসময় কিন্তু আমরা জানান দিয়েছিলাম যে দেশ মানে গ্যাসের উপরে দেশ ভাসছে, দেশের মানে গ্যাসের উপরে দেশ ভাসছে, আমরা গ্যাস এক্সপোর্ট করব, এই সম্ভাবনার কথা বলেছিলাম। কিন্তু আলটিমেটলি আজকে কিন্তু আপনার ঘরে গ্যাসের চুলা জ্বলে না, আমার ঘরে জ্বলে না, আমরা হাহাকার করছি। শিল্পপতিরা অসহায়ের মতো হাত জোর করে বলছে যে আমাদেরকে বাঁচান, আমাদেরকে গ্যাস দিন, বিদ্যুৎ দিন। আমাদের বিদ্যুৎ কেন্দ্রগুলো আজকে সমস্যার সম্মুখীন হচ্ছে, সার উৎপাদন হচ্ছে না। বাংলাদেশের সার উৎপাদনের একটা অন্যতম কাঁচামাল হলো গ্যাস। এই সব কিছু মিলিয়ে আমাদের সমুদ্রটাকে আমাদের নিরাপদ যে কোনো মূল্যে রাখতে হবে, এবং এই সমুদ্রের নিচে যা কিছু আছে, সমুদ্রের তীরদেশে যা আছে, পানির নিচে যা আছে, এটা যদি আমরা সত্যিকার অর্থে কাজে লাগাতে পারি, আমি মনে করি বাংলাদেশকে পিছিয়ে থাকার আর কোনো কারণ নেই, অপার সম্ভাবনার বাংলাদেশ এগিয়ে যাবেই। জি, ডক্টর নাসির আপনাকে ধন্যবাদ। কমোডর রাজ্জাক, আপনাকে দিয়ে আসলে আমার শেষ প্রশ্ন করব আমি, এবং অনুষ্ঠানও শেষ করব। এই যে বাংলাদেশ সামুদ্রিক প্রতিরক্ষা জোটে বাংলাদেশের নাম এসেছে, এক্ষেত্রে আসলে বাংলাদেশের জন্য কি কি পরামর্শ থাকবে? অ্যাকচুয়ালি এটা দেখতে হবে যে এই জোটের যে অ্যালোকেশন অফ রেসপন্সিবিলিটিস বিভিন্ন দেশের জন্য জি, কি কি জিনিস রেসপন্সিবিলিটি দেওয়া হয় এবং সেটার দিকে একটু খেয়াল রাখতে হবে। আর আমার বিশ্বাস যেটা বাংলাদেশ তার ক্যাপাসিটির বাইরে কোনো কিছু করতে যাবে না। বাংলাদেশের পক্ষে যেটা যেটা পালন করার সম্ভব, যে দায়িত্বটা পালন করা সম্ভব বাংলাদেশ সম্ভবত সেটাতেই করবে, এর বেশি কিছু তো করার সুযোগও নেই, কারণ তার যে ক্যাপাসিটি, তার যে অ্যাসেট যেটা আছে সেটাই সে কমপ্লিট করতে পারবে। বাট অ্যাকচুয়ালি আমরা ইট ইজ টু আর্লি টু কমেন্ট যে বাংলাদেশ কী ধরনের রেসপন্সিবিলিটি নিবে, কারণ ওই জোটের জুরিসডিকশনটা কি, তারা কি করতে চাচ্ছে সেই বিষয়ে কিন্তু সৌদি আরব বা জোটের পক্ষ থেকেও কোনো ব্যাখ্যা দেওয়া হয় না অ্যাকচুয়ালি হোয়াট দে ইন্টেন্ড টু ডু। তো তার ভিত্তিতেই নির্ভর করবে বাংলাদেশের বা অন্যান্য মেম্বার কান্ট্রি যারা আছে তারা কি দায়িত্ব পালন করবে। লেটস ওয়েট অ্যান্ড সি হোয়াট দে ডু। অ্যান্ড এটা নিয়ে তো পত্রপত্রিকায় বিভিন্ন মতামত আরও আসবে, আরও সামনের দিকে দেখা যায় সেখান থেকে ভালো কিছু হয়তো চলে আসবে। জি, ডক্টর নাসির, আপনার কাছে আসলে আমার সেম প্রশ্ন, সেটা হচ্ছে যে বাংলাদেশের জন্য আসলে কি ধরনের পরামর্শ থাকবে আপনার থেকে, যেহেতু আপনি ভূ রাজনৈতিক বিশ্লেষক। আমার প্রথম পরামর্শ হলো যে এককভাবে কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন নাই। আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, আমরা সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়, এই নীতিতে বিশ্বাস করি। বা একই সাথে ডিপ্লোম্যাটিক চ্যানেলে চায়না বিষয়টাকে কিভাবে নিচ্ছে, আমেরিকা বিষয়টাকে কিভাবে নিচ্ছে, ইরানের সাথে আমাদের সম্পর্কটা কোন পর্যায়ে গড়াতে পারে। আজকে যদি ইরান দাঁড়িয়ে যায় এই যুদ্ধে, যদি আমেরিকা কিন্তু একেবারে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যে তা নয়, এটা প্রমাণ হয়েছে ভিয়েতনামে, এটা প্রমাণ হয়েছে সোমালিয়ায়। সুতরাং এখানেও যে আমেরিকা যা বলবে তাই হবে এবং আমেরিকার কথাতেই সবকিছু চলবে এমনটা তো নাও হতে পারে। ইরানই দাঁড়িয়ে যেতে পারে একটা
একটা বড় পরাশক্তি হয়ে, সেক্ষেত্রে বাংলাদেশের ভবিষ্যৎ কি? এই ইরানের যুদ্ধে তো ধ্বংস হয়ে গেছে ইরান। এটার পুনর্গঠনের জন্য যে পরিমাণ এখন শ্রমিক দরকার হবে, যে পরিমাণ দক্ষ জনবল দরকার হবে, যে পরিমাণ টেকনোলজি দরকার হবে, তা সবকিছু দেওয়ার সক্ষমতা বাংলাদেশের আছে। এইরকম একটা উর্বর মার্কেট বাংলাদেশ কি শুধু এই নৌবাহিনী প্রেরণের কারণে হারাতে বসবে? এই সমস্ত বিষয়গুলো চিন্তা ভাবনা করে আমাদের পদক্ষেপ নেওয়া উচিত। সৌদি আরবের অনুরোধও যেরকম রক্ষা করা আমাদের উচিত, একইভাবে কারোর সাথে যাতে আমাদের সম্পর্কটা এই একটি মাত্র কারণে নষ্ট হয়ে না যায়, সেই বিচক্ষণতারও পরিচয় দিতে হবে আমাদেরকে। জি, ডক্টর নাসির, আপনাকে ধন্যবাদ। কমোডর রাজাক, আপনাকেও ধন্যবাদ আমাদের সঙ্গে আসলে আজকে সময় দেওয়ার জন্য। Thank you. দর্শক, এই ছিল আজকের দেশ সন্ধ্যার আয়োজনে। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে।